প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তোমাকে আসলেই কৌশলী হতে হবে। আর তোমার প্রথম কৌশল অর্থাৎ স্মার্ট প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ স্ব বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখা, কোন জোন থেকে প্রশ্ন আসে। ঠিক তারই ধারাবাহিকতায় আমি তোমাদের তারিক ভাই আজকে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বিজনেস স্টাডিজের 2012-13 সেশনের ইংরেজি প্রশ্ন নিয়ে। আমরা আজকে দেখব কোন জোন থেকে প্রশ্ন হয়েছে, কিভাবে প্রশ্ন হয়েছে এবং সি ইউনিটের জন্য আসলে প্রস্তুতি কেমন হওয়া উচিত। সো প্রথম কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিম অফ টিডিয়াস, অর্থাৎ শুরুতেই একটা ভোকাবুলারি থেকে আসলো। এই ভোকাবুলারি আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর ভোকাবুলারি অ্যাডমিশনের জন্য পড়তে হবে। যে কনসেপ্টগুলো তোমাদের জন্য দিব, যে নোটসগুলো দিব, লংম্যানের বই থেকে, অক্সফোর্ড থেকে, ঠিক আছে, এবং ওয়ার্ড স্মার্ট থেকে, জিআরইর কনসেপ্ট থেকেই আসলে অ্যাডমিশনের ভোকাবুলারিগুলো আসে। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেহেতু প্রশ্ন রিপিট হওয়ার প্রবণতা খুব কম। ভোকাবুলারি টিডিয়াস শব্দের অর্থ হচ্ছে খুবই বিরক্তিকর বলতে পারো। টিডিয়াস বিরক্তিকর, ক্লান্তিকর বলতে পারো, ক্লান্তিকর, বোরিং যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। সো এটার বিপরীত শব্দ কি? সো বোরিং তো সিনোনিম হয়ে গেল। মনোটোনাস মানে একঘেয়েমি, ডাল, মনোটোনাস, বিষণ্ণ, গ্লুমি, ঠিক আছে, গ্লুমি, এরা হচ্ছে একঘেয়েমি, সিনোনিম হচ্ছে। টায়ারসাম মানে ক্লান্তিকর, তার মানে সিনোনিম। রিফ্রেশিং, এখানে যতগুলো শব্দ ছিল সবই কিন্তু সিনোনিম ছিল সবগুলো। তাহলে টিডিয়াসের সিনোনিম কি কি দেখতে পাচ্ছ? ডাল, গ্লুমি, মনোটোনাস, টায়ারসাম এবং আমরা বোরিং, এইগুলো সবই ছিল হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম কি? রিফ্রেশিং, লিভলি, প্রাণবন্ত, এনার্জেটিক, লিভলি, প্রাণবন্ত, ভিগোরাস, প্রাণবন্ত অর্থে, জলি এমন অর্থে বসে। সো উত্তরটা হচ্ছে রিফ্রেশিং। পরের কনসেপ্টে দেখো, আউট অ্যান্ড আউট শব্দের অর্থ মানে পুরোপুরি, মানে পুঙ্খানুপুঙ্খভাবে। হি রিড দ্য পোয়েট্রি, সে পুরো, হি রিডস দ্য পোয়েট্রি আউট অ্যান্ড আউট। হি থরোলি কনসেপ্ট, অর্থাৎ পুরোপুরিভাবে, অর্থাৎ আমরা বলতে পারি থরোলি, পুরোপুরিভাবে। এটা ইডিয়মস থেকে এসেছে, আউট অ্যান্ড আউট। পরের প্রশ্ন দেখো, পিডিয়াট্রিক রিলেটস, দেখছো এটা এসেছে, এটা পিসি দাসের বই পড়লে তুমি পাবা। পিসি দাসের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি পড়ো, ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন, বুঝতে পারছো? অর্থাৎ বাংলাতে যেটাকে বলো না এক কথায় প্রকাশ, বাংলা ব্যাকরণে কি এক কথায় প্রকাশ পড়ো না, ইংরেজিতেও এই এক কথায় প্রকাশ আছে, বুঝতে পারছো? সো এইটা আমরা পিসি দাস যদি সলভ করি, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। সো এই বই থেকে আমি খুব দ্রুতই তোমাদেরকে জানাবো কি কি বই আসলে পড়তে হবে, কালেকশনে থাকলে ভালো, কি কি বই অ্যাডমিশনের জন্য পড়তে হয়। মনে রাখবা, বিভিন্ন এডটেক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সমস্ত, আমি বারবারই বলতেছি, শুনতে খারাপ লাগলেও এইসব চটি বই যেগুলো বের করে, এক বই লেখা যে কি পরিমাণের কঠিন কাজ, ঠিক আছে, 20 দিনের মধ্যে মানুষ বই বের করে ফেলতেছে, এত সস্তা, এত সহজ হয়ে গেল, আমি খুব অবাক হয়ে যাই যে কিভাবে আসলে সম্ভব এটা। তো যাই হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি তুমি পিসি দাস অথবা এসপি বক্সি, এই দুটা বই থেকে পড়লেই আমরা এসে, এটা তো এসপি বক্সিতেও আছে। হ্যাঁ, পিডিয়াট্রিক মানে আসলে শিশুদের নিয়ে, অর্থাৎ মেডিকেল সায়েন্সের যে ব্যাপার, শিশুদের নিয়ে যে বিভাগে আসলে কাজ করা হয়, ঠিক আছে, যে চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় শিশুদের নিয়ে আলোচ্য হয়েছে, সেটাকে আমরা বলে থাকি সো চিলড্রেন। পরের কনসেপ্টে দেখো, বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বাক্য, সি ইউনিটের প্রশ্ন এমন হয় বা অ্যাডমিশন ইদানিং হচ্ছে। He used the phrase, you know, so often that I finally said, তার মানে এখানে দুইজন বক্তার কাজ হয়েছে, একটা হচ্ছে হি এবং আমার, দুইজন বক্তার বক্তব্য। সো বক্তব্য এরকম কমা ইনভার্টেডের মধ্যে থাকবে, এটা তো এইটুকু তুমি জানো। সো প্রথমে দেখো ঠিক সেইটা, হি ইউজ দ্য ফ্রেজ ইউ নো, এই যে কনসেপ্টটা ইউ নো, এটা কিন্তু একটা একটা বাক্য ছিল, একটা বক্তব্য ছিল। ইউ নো এরকম যদি আমরা কমা ইনভার্টেড দিতাম আসলে, তাহলে কিন্তু ভালো হতো, মানে নিয়ম সেটা। সো অফেন দ্যাট আই ফাইনালি সেইড, এখানে ঠিক আছে কমা। নো আই ডোন্ট নো, এইটা কিন্তু আমার আরেকটি বক্তব্য, তার মানে এই অংশটুকুও কিন্তু কমা ইনভার্টেডের মধ্যে দরকার ছিল, যেহেতু নাই এই জন্য অপশন এ বাদ। পরেরটাতেও একই ভুল হয়েছে। পরেরটাতে দেখো বলছে হি ইউজ দ্য ফ্রেজ ইউ নো, এখানে এমন হওয়ার কথা ছিল কিন্তু। সো এই কারণে আসলে এখানে যেহেতু নাই, হয় নাই, ইউ নো এটা একটা বক্তব্য। সো অফেন আই সেইড রিপোর্টেড ভার্ব, আই ফাইনালি সেইড, এইটা দেখো কারেক্ট ফর্ম হিসাবে রয়েছে, ডি অপশন। বুঝতে পারছো পুরো কনসেপ্টটা এমন হয়েছে। দেখি পরেরটা, হি ইউজ দ্য ফ্রেজ ইউ নো,
so often that I finally said, এইখানে একটা কমা ব্যবহার দরকার ছিল রিপোর্টেড ভার্ব। তার মানে ন্যারেশন যে এইচএসসিতে করেছো কিভাবে আর পাংচুয়েশন মার্কস এই দুইটার উপর কিন্তু জ্ঞান থাকতে হবে, যেহেতু এটা এইচএসসি সিলেবাস। সো আমরা পরের অংশে চলে আসি। দেখো খেয়াল করো, পরের প্রশ্নে চলে আসি। আমরা প্রত্যেকটা প্রশ্নে দেখতে পাচ্ছ if I found a bag, 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 যে বানান ভুল হয়েছে, if I found a bag। তার মানে আমরা বুঝতে পারছি কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে এই প্রশ্নটি। খুব মনোযোগ দিও, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ যুক্ত ক্লজটি কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। ইফ আই ফাউন্ড অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তখন প্রিন্সিপাল ক্লজটি হবে সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম। এমন প্রশ্ন আসলে লাকি তোমরা, কারণ কন্ডিশনের সাথে তোমাদের খুব বহুত দিনের পরিচয়। আই উইল বাদ চলে যাচ্ছে অপশন এ বাদ, আই উড টেক ইট টু দ্য পুলিশ অপশন বি কারেক্ট ফর্ম, আই টুক বাদ চলে যাচ্ছে, আই হ্যাভ টেকেন বাদ চলে যাচ্ছে। সো ডি অপশন সেকেন্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়েছে, শুধু স্ট্রাকচারটা বসিয়ে দিলাম, প্রশ্ন চিনে নিলাম। বেসিক, তোমরা যে বলো না বেসিক ক্লিয়ার, বেসিক কি? প্রশ্ন দেখেই চিনে ফেলতে পারা যে এটা কোন টপিকস থেকে এসেছে, তাহলেই তুমি বুঝে ফেলবা, তোমার প্রশ্নের শতভাগ উত্তর হওয়ার খুব কাছে চলে যাবা। পরের কনসেপ্টে দেখো, সবগুলো অপশন দেখতে পাচ্ছ, সবগুলো অপশন কি? একটা প্রশ্নবোধক বাক্য দেখতে পাচ্ছ না? এখানে যতগুলো বাক্য আছে সকল বাক্যই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, এবার মেইন ভার্ব, দেন রেস্ট অফ দ্য পার্ট একটা ইন্ট্রোগেটিভ চিহ্ন। তো এবার আমরা দেখি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা। শুরুতে আমরা দেখে নিই ডাব্লিউএইচ ওয়ার্ড কনসেপ্টটা ভালো করে বুঝো। ডাব্লিউএইচ ওয়ার্ড, প্রথম কনসেপ্ট কিন্তু মিলল। আস্তে আস্তে দেখো, সময় নেই, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এবার আমরা আসবো অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। দেখি ইউ, না এটা হচ্ছে না। ডিড সাহায্যকারী ভার্ব, হ্যাভ সাহায্যকারী ভার্ব, ডিড সাহায্যকারী ভার্ব। এবার খেয়াল করো, তাহলে আমরা এ অপশন এবং ডি অপশন টোটালি বাদ, ক্লিয়ার। এবার আসবো হচ্ছে সাবজেক্টে, সাবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট। এবারের যে কনসেপ্ট সেটা হবে সাবজেক্ট। অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্ট আছে কোথায় কোথায় একটু দেখে নিই আমরা। ইউ, তিনটাতেই রয়েছে, ক্লিয়ার। এবার আসবো মেইন ভার্ব। সো ডিড থাকলে খেয়াল করো, ডিড থাকলে এখানে ভার্বের বেস ফর্ম হবে, বাট হ্যাভ ডান, ওয়াই ডিড ইউ হ্যাভ, না হ্যাভ তো নিজে অক্সিলিয়ারি ভার্ব, অপশন বি বাদ চলে যাচ্ছে। হোয়াই হ্যাভের পরে থার্ড ফর্ম বসেছে, হ্যাভ ইউ ডান দিস, সি অপশন কারেক্ট ফর্ম। ডিডের ক্ষেত্রে ভার্বের বেস হয়, তাই ইও বাদ চলে গেল। সো সি অপশন দেখো কারেক্ট। এই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, হোয়াই হ্যাভ ইউ ডান দিস। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং প্রভিসো। খুবই আনকমন শব্দ। প্রভিসো শব্দের অর্থ হচ্ছে শর্তবিধি, বিধিমালা। স্যাংশন তো বুঝোই, নিষেধাজ্ঞা, সাবস্টিটিউট, ফুটবল খেলায় সাবস্টিটিউট করে পরিবর্তন, ডিরেক্টিভ, সাপ্লাই না, স্টিপুলেশন, নানাবিধ শর্তবিধি, নিষেধাজ্ঞা না, এটা শর্তবিধি, শর্তারোপ করা। আচ্ছা, ভোকাবুলারি থেকে এসেছে। এবার পরের প্রশ্নটাও দেখো, ডগমা। ডগমা এর বিপরীত শব্দ কি? ডগমাটা কি একটু ভালো করে বুঝো। এখানে দেখো একজন বক্তা, হাতে একটা বই রয়েছে, লেখা রয়েছে ডগমা, দিস আর দ্য ট্রুথস, ডু নট কোয়েশ্চেন, ডু নট থিঙ্ক, জাস্ট অবে। এই ডগমা শব্দটি খ্রিস্টিয়ান পাদ্রীদের ওই জায়গা থেকে আসলো প্রথম ইউরোপে। এটা এখানে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, তোমার যে একটা আইডিওলজি আছে থাকতে পারে, সেটা তুমি করতে পারবে না, তুমি নাও মানতে পারো। ডগমা বলতে এমন বিশ্বাসকে বোঝায়, বলতে ডু নট কোয়েশ্চেন, সেই বিশ্বাসের উপর তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। ডু নট থিঙ্ক, কোনো চিন্তা ভাবনাও নেই। জাস্ট হবে, মানতে হবে, মানতেই হবে। অর্থাৎ ডগমা আ বিলিভ অর সেইট অর বিলিভ দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট কোয়েশ্চেন, কোনো প্রশ্ন ছাড়াই সত্য বলে গণ্য হবে। এখানে আর কোনো প্রশ্ন নাই। তার মানে ধর্মীয় গোঁড়ামিকেও ইংরেজিতে ডগমা বলে, অন্ধবিশ্বাসকে ডগমা বলা হয়।
সো ডগমার ডক্টরিন হচ্ছে সিনোনিম, একটা নীতি, প্রিন্সিপাল, ডক্টরিন, টিনেট, রুল, এগুলো আনবিলিভ হবে উত্তর। ডগমা শব্দটি ভালোভাবে বুঝো, ডগমা মাথায়, এটা এমন এক ধরনের বিশ্বাস, বলছে বিলিভস অর সেট অফ বিলিভস দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট কোয়েশ্চেন। দিস ইজ দ্য ট্রুথ, এটা এমন সত্য, ডু নট কোয়েশ্চেন, এই সত্য নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, ডু নট থিঙ্ক, এ নিয়ে তোমার চিন্তা করারও দরকার নেই, এবং জাস্ট হবে, শুধু মানতে হবে। এমন নীতিকে, এমন প্রিন্সিপাল, এমন ডক্টরিনকে বলা হয় ডগমা, বিশ্বাস, এটা করতেই হবে। সো এর বিপরীত হবে আনবিলিভ, অবিশ্বাস। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এবং এই পাহাড়ের চূড়া, এটাকে আমরা কি বলি? অ্যাপেক্স, একদম চূড়া। এটাকে আমরা কি বলি? জেনিথ। এটাকে আমরা কি বলবো? পিক, চূড়া। এটাকে আমরা কি বলবো? পিনাকল। এটাকে আমরা বলবো কি? সামিট, চূড়া। এইটাকে আমরা, এই যে চূড়া দেখতে পাচ্ছ, আর এই নিচের অংশটা, এটা লোগ অঞ্চল, এটাকে বটম বলবো আমরা, এমন বলবো। সো হঠাৎ এই কনসেপ্ট আসলো কেন? প্রশ্নটা দেখো, সিনোনিম অফ অ্যাপেক্সের সিনোনিম হবে জেনিথ, আর সবগুলো তো নিচু, বেস, বটম, লো, ফ্লোর, এগুলো তো নিচু অর্থে বসে। আর অ্যাপেক্সের সিনোনিম এটা ছিল পরীক্ষাতে, জেনিথ। সহজ প্রশ্ন কিন্তু। টু স্মেল আ র্যাট, মানে এটা তুমি সন্দেহের গন্ধ পাও, এখানে ইঁদুরের গন্ধ এমন না। টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, কোনো তোমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এমন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া, ঠিক আছে? টু স্মেল আ র্যাট। এবার দেখো প্রশ্ন, দেখো এই যে প্রশ্নগুলো বেসিক, তোমাকে প্রশ্ন দেখতে পাচ্ছ, সবগুলো অপশনে কিন্তু ভার্ব আছে। তোমাকে চিনতে হবে, প্রশ্ন না চিনলে কোনো কিছুতেই কিছু আসে যাবে না। এখানে তুমি কি দেখতে পাচ্ছ খালি চোখে? দ্য ডক্টর সাজেস্টেড, এটা প্রিন্সিপাল ক্লজ, দেখতে পাচ্ছ? এই অংশটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্য ডক্টর সাজেস্টেড। এবং দ্যাট থেকে যেটা দেখতে পাচ্ছ, সেইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? বেসিক আমার প্রাথমিক যে ধারণা ছিল, এইটা হচ্ছে সেই ধারণার মধ্যে পড়ে, যে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটা সাজেস্টেড পাস্ট টেন্সে আছে, দেখা মনে হবে এইখানেও পাস্ট টেন্স হয়ে যাবে, এটাই সিকোয়েন্স অফ টেন্স। কিন্তু আমি কিন্তু প্রশ্ন চিনে ফেলেছি। প্রিন্সিপাল ক্লজের মধ্যে এমন কিছু শব্দ আছে, সংক্ষেপে আমি বলি, রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন, এই শব্দগুলো মনে রাখবা। রিকোয়ার, আর্টস, প্রিফার, অ্যাডভাইস, ঠিক আছে, ইনসিস্ট, ইম্পারেটিভ, এস ফর সাজেস্ট। এই শব্দগুলো দেখার পরে প্রথম ধারণা হয়েছে এই প্রশ্নটি সাবজাংটিভ থেকে এসেছে, অনুজ্ঞা থেকে এসেছে, বাংলাতে যেটাকে আমরা বলি অনুজ্ঞা। এখন সাবজাংটিভের কিন্তু বেশ শর্ত আছে, সাবজাংটিভ হতে হলে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো থাকতে হবে, আস্ক, অ্যাডভাইস, ডিমান্ড, কমান্ড, ডিক্রি, ইম্পারেটিভ, এসেনশিয়াল, নেসেসারি, সাজেস্ট, মুভ, রিকমেন্ড, এই শব্দগুলো কিন্তু থাকতে হবে, আরও আছে। প্রথম সত্য। দ্বিতীয় সত্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাটই বসতে হবে, এবং তৃতীয় সত্য হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হইতে হবে। দেখো, ডাক্তার আর রোগী ভিন্ন সাবজেক্ট। এই তিনটা সত্য যখন মানে, তখন এমন হওয়ার কথা ছিল, এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট হবে, কিন্তু সাবজাংটিভ কখনোই টেন্সকে মানবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মানবে না, সিকোয়েন্স অফ টেন্সকে মানে না, ভীষণ বেয়ারা। সাবজাংটিভ হিসাবে যদি ওই বাক্যটি প্রুভড হয়ে যায়, তখন ওই সাবঅর্ডিনেট ক্লজটির গঠন হবে দ্যাট সাবজেক্ট ভার্বের বেস, একদম পিওর বেস, যেটা ডি অপশনে আছে। কোনো অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি, কোনো টেন্স মেন্স কাউকে মানে না, ডিরেক্ট দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, এদেরকে আমরা বলে থাকি সাবজাংটিভ, অনুজ্ঞা। এই সাজেস্ট দেখেই প্রথম খটকাটা, আমি কিন্তু দেখেছো প্রথমে টেন্স দিয়ে সলভ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সাজেস্ট দেখেছি। এই যে ক্লজ চিনতে পারা, ক্লজের মধ্যে ফাংশনগুলো চিনতে পারা, এইটা হচ্ছে বেসিক। এইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। সো আমাদের ক্লাসের লক্ষ্যই থাকবে আমাদের প্রশ্ন চেনা, পুরো টু দ্য পয়েন্ট পড়া, কনসেপ্টগুলো বুঝতে পারা। খেয়াল করো, পরের প্রশ্ন দেখো, আওয়ার ফ্রেন্ডস সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, শ্যাল উইলের পরে ভার্বের বেস বসে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো অপশনই ভার্বের বেস দিয়ে শুরু হয়েছে, পুট, প্রোভাইড, তাই না? পুট আর প্রোভাইড। এবং ভার্বের সাথে আবার আমরা দেখতে পাচ্ছি আপ আছে, ইন আছে, ইন আপ, আফটার, মানে প্রেপোজিশন আছে। তখন আমরা বুঝে ফেলেছি এই প্রশ্নটি গ্রুপ ভার্ব থেকে এসেছে। এখন গ্রুপ ভার্বের উপরে খুব ভালো দখল থাকতে হবে, খেয়াল করো। এবং এদের সবার মাঝে কিন্তু আবার একটা ব্যক্তির প্রবেশ ঘটাইছে, লাস্টেরটা ছাড়া। তো একটু চিন্তা করো, পুট,
প্রথমটাতে কি আছে? পুট আপ। ভালো করে বুঝো, পুট আপ সামবডি, আস মানে তো ব্যক্তি, তাই না? সামবডি, এই যে পুট আপ সামবডি এমন যদি বোঝায়, তাহলে এই পুট সামবডি আপ মানে হচ্ছে থাকা খাওয়ার বন্দোবস্ত করা বা ব্যবস্থা করা। আবার আছে পুট আস, তাহলে পুট আস মানে তো ব্যক্তি, সো সামবডি দিলাম। তারপর কি আছে? ইন, মানে দায়িত্ব নেয়া। দায়িত্ব নেয়া কিন্তু অনেক বড় ব্যাপার। তো তোমার বন্ধু, আসলে আমার বন্ধুরা ফর 2 নাইট, 2 রাতের জন্য কি নিবে? থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে, এ অপশন। তোমার দায়িত্ব নেওয়া মানে দায়িত্ব, তো বন্ধু তোমার দায়িত্ব নেবে না, হয়তো কিছুদিনের জন্য তোমার সার্ভাইভ করার জন্য ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু দায়িত্ব তো ভিন্ন জিনিস ভাই। পুট আপ, এই জন্য। পরের প্রশ্ন দেখো, বেশ জটিল প্রশ্ন, প্রথম দেখে মনে হবে ভয় পাচ্ছ, এমন বড় প্রশ্ন দেখে ভয় পাওয়ার কথা। উইথড্র তো বুঝো, উত্তোলন করা। থ্রটিং, ডিসপ্লেসিং বুঝো, রিফ্লেক্টিং, এবং প্রোটেক্টিং মানে রক্ষা করা। দ্য ওজোন, ওজোনের কথা তোমরা জানো, ওজোন লেয়ার, এই যে পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, সেগুলোর কাজটা কি? পৃথিবীকে কি করে? রক্ষা করে। সো এমনি কিন্তু বোঝা যাচ্ছে প্রোটেক্টিং। দেখো, দ্য ওজোন ইন দ্য আপার লেয়ার্স, বাক্যের সাবজেক্ট, অফ আর্থস অ্যাটমসফিয়ার ইজ বেনিফিশিয়াল। ভালো করে বুঝো, এটা খুবই উপকারী। এরা কি করে? ওই ওজোন লেয়ারগুলো পৃথিবীর প্রাণী এবং প্ল্যান্টকে ডেঞ্জারাস আল্ট্রাভায়োলেট, সূর্যের অতি ক্ষতিকর রঞ্জন রশ্মি থেকে রক্ষা করে। সেই জন্যই হয়েছে প্রোটেক্টিং। কিছুটা মিনিং জানতে হয়েছে কিন্তু। পরের প্রশ্ন দেখো, ওয়ান্স দ্য অডিয়েন্স বিগ্যান টু অ্যাপ্লড, অ্যাপ্লড শব্দের অর্থ প্রশংসা করা, অ্যান্ড লাফ অ্যাট, হাসতে লাগলো তার কৌতুক শুনে, তখন মোনেম ফেল্ট, তার মানে কৌতুক অভিনেতাকে মোনেম। মোনেমের যখন একজন অভিনেতার, সেটা কৌতুক হোক আর হোয়াট এভার, একজন অভিনেতার অভিনয় দেখে যখন দর্শক অ্যাপ্লড, হাততালি দিবে, লাফ অ্যাট, হাসিতে ফেটে পড়বে, তখন বুঝতে হবে তার অভিনয় সার্থক হয়েছে। তখন সে কি অ্যাম্বিগিয়াস না, আনসার্টেইন, আনকমফোর্টেবল না, তখন সে রিল্যাক্সড ফিল করবে। ফেল্ট, রিল্যাক্সড, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসেছে, সবই অ্যাডজেক্টিভ ছিল। রিল্যাক্সড ফিল করবে, তার মানে একদমই মিনিং বেসড কোয়েশ্চেন এসেছে। এই প্রশ্নের জন্য কোনো গ্রামার, এখানে শুধু লিঙ্কিং ভার্ব, ফিল, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এইটুকু ছাড়া এই প্রশ্নে কিছুই বলার ছিল না যদি তুমি ভোকাবুলারি না জানতে। সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভোকাবুলারি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। দেখতেছো ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিম তো এসেছে, এছাড়াও 2টা প্রশ্ন ইতিমধ্যেই পেলে, যা ভোকাবুলারি ছাড়া সলভ ছিল না, বা গ্রুপ ভার্বস, ভোকাবুলারি, এই কনসেপ্টগুলো থেকে। এবার দেখো, সবগুলো অপশনের মধ্যে তুমি প্রেপোজিশন পাচ্ছ, 2টো গ্যাপ রয়েছে। এবার যেমন দেখো, উই ড্রোভ মানে আমি গাড়ি চালাচ্ছিলাম। দ্য রিভার ফর অ্যান আওয়ার ড্যাশ টার্ন নর্থ বিফোর উই রেস্ট ইট। একটু চিন্তা করবা, এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন আছে প্রশ্ন ব্যাংকে। আমি তোমার সমস্ত কনফিউশন দূর করে দিচ্ছি অনেক কষ্ট করে। এই প্রশ্নটা কোথা থেকে হুবহু তুলে দিছে, সেইটা আজকে আমার অনেক সময় ধরে বই খুঁজতে হয়েছে। আমি উত্তর তো জানি, মানে একদম কনফার্ম হওয়ার জন্য আসলে। এবং অক্সফোর্ড যে ইন্টারমিডিয়েট, অক্সফোর্ড অ্যাডভান্স যে বইটা রয়েছে, সেখান থেকে, এই ছবিটাও সেখান থেকে নেওয়া হয়েছে একদম। কেন নেওয়া হয়েছে? যেমন প্রশ্ন ব্যাংকগুলোতে, যেমন পানকৌড়ি একটা প্রশ্ন ব্যাংক আছে, এরা উত্তর দিছে এ নাম্বার, জয়কলি উত্তর দিছে এ, বুঝতে পারছো? আরও বেশ কিছু প্রশ্ন, প্রচুর ভুল এগুলোতে। তো এখন কনসেপ্ট হচ্ছে, অক্সফোর্ড বই থেকে এই ছবিটা ওখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? উই ড্রোভ মানে আমরা গাড়ি চালাচ্ছিলাম। তো গাড়ি চালায় কোনো দিকে যাচ্ছি, কিন্তু ধরো এই যে গাড়িটা এই দিকে যাচ্ছে, চিন্তা করো। কিন্তু তাহলে দিকে অর্থে কিন্তু টু অর টুওয়ার্ডস বসে, এই দুজন বসতে পারে কোনো দিকে। পুরো কনসেপ্টটা বুঝো কিন্তু। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অপশন এ এবং অপশন সি, আর অন্যগুলো সব বাদ চলে যাচ্ছে। কিন্তু একটু চিন্তা করো, টু এবং অ্যান্ড, এটাকে ইনকারেক্ট বলেছে অক্সফোর্ড। টু দ্য রিভার ইউজুয়ালি মিনস রিচিং দ্য ডেস্টিনেশন। টু মানে কিন্তু তুমি গন্তব্যে পৌঁছে গেছো, পৌঁছে যাবা, ওইটাই তোমার গন্তব্য। বাট দ্য সেন্টেন্স সেজ, কিন্তু এই সেন্টেন্সে বলা হয়েছে বিফোর উই রিচড ইট, মানে পৌঁছানোর আগেই তুমি গাড়ি ঘোরাই ফেলছো, টার্ন করে ফেলছো, তার মানে কিন্তু তুমি ডেস্টিনেশনে যাও নাই তখন। আর টুওয়ার্ডস দ্য রিভার মিনস ইন দ্য ডিরেকশন অফ দ্য রিভার, ইন দ্য ডিরেকশন অফ দ্য রিভার, নট নেসেসারিলি রিচিং ইট। কোনো প্রয়োজন নাই, তুমি ওখানে নাও যেতে পারো,
পৌঁছানো, কিন্তু টু মানে তুমি গন্তব্যে পৌঁছাইছো। সো দ্য সেন্টেন্স ইজ লজিক্যাল অ্যান্ড ন্যাচারাল টু ওয়ার্ডস। সো এই জন্য এখানে তুমি টু ওয়ার্ডস বসাতে পারো মানে এটাই হবে। এবং তুমি না যেয়ে ঘুরে এসেছো, কিন্তু অ্যান্ড দিলে তো সমান হয়, সেটা তো কন্ট্রাডিকশন বোঝায় না। যাচ্ছ, তোমার যাওয়ার কথা, না যেয়ে ঘুরে আসলা, বাট টার্ন, সি অপশন কারেক্ট ফর্ম হবে। বুঝতে পারছো? এই পুরো কনসেপ্টটা একটু দেখো ভালো করে, এটা নিয়ে প্রচুর বইতে আমি বেশ কয়েকটা প্রশ্ন ব্যাংক দেখলাম, তারা কোন সেন্সে করেছে এটা জানি না আমি। সো এটা কোনোভাবেই টার্ন, এই যে কনসেপ্টটা দেখো, গন্তব্যে পৌঁছানো আর না পৌঁছানো, টু বসে আসলে গন্তব্যকেই, এটা গন্তব্য হয়নি, তার আগেই সে ঘুরেছে গাড়ি। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসো। দেয়ার ইজ, আমরা জানি হেয়ার দেয়ার যখন সাবজেক্টে বসে জায়গা দখল করে, তখন সাবজেক্ট চলে যাবে ভার্বের পরে, এইখানে সাবজেক্ট বসবে। তো এইটা যদি ভার্ব হয়, এখানে সাবজেক্ট। তিস তো সিঙ্গুলার, তাহলে ভার্বটি সাবজেক্টটিও সিঙ্গুলার হবে। তো দেয়ার ইজ ড্যাশ ইন ওয়ান অফ ইউর ফ্রন্টটিতে কি হইতে পারে? ক্যাভিটি জন্মে, দেখো না, পেপসোডেন্ট তোমার ক্যাভিটি দূর করবে, দেয়ার ইজ আ ক্যাভিটি হয়েছে, ক্ষয় হয়েছে মানে। পরের প্রশ্ন আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? স্পেলিং কারেক্ট, প্রথমে বলেছি স্ক্যানিং, দেখছো স্ক্যানিং। এই দেখো এ আর আই দুটো ভাওয়াল, তাইলে এনটা ডাবল হবে, অপশনে কারেক্ট নয়। স্টপ, দেখছো ইডি, এই যে ও আর ই কিন্তু ভাওয়াল, তাহলে এখানে পিটা ডাবল হচ্ছে। রিকমেন্ড, দেখো খেয়াল করো, রিকমেন্ড, ও এবং ই এখানে ডাবল হবে, কিন্তু একটা এম আছে বাদ। বাজেট বানান তো জানোই, BUDGET। সো সঠিক বানান হচ্ছে ডাইং। পরের প্রশ্ন চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার এক্সপ্রেসেস আ রিলেশন ফ্রম দ্য রেস্ট ইন টার্মস অফ দেয়ার পার্টস অফ স্পিচ? ও মাই গড, তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, কিন্তু পার্টস অফ স্পিচ দেখাই চিনতে হবে। কনভিন্স, আমি বললাম না ওকে কনভিন্স করো, তার মানে কনভিন্স করা মানে ভার্ব, এটা এ নাম্বার বলি আমরা, এতে কনভিন্স হচ্ছে ভার্ব, কনভিন্সিং ভার্বের সাথে আইএনজি যোগ করে কনভিন্সিং হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পারসুয়েট চালানো ভার্ব, পারসুয়েসিভ অ্যাডজেক্টিভ। ভেরি হচ্ছে ভার্ব, ভ্যারিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকোনোমাইজ হচ্ছে ভার্ব, ইকোনমিক অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের এই চারটাই কিন্তু ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ। ইতে আছে ফেম হচ্ছে নাউন, আর ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এইটার পেয়ার ঠিক নাই, এরা চারটাই একই ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, তাহলে ই নাম্বার উত্তর হবে। বলেছে রেস্ট, দ্য রেস্ট ইন টার্মস অফ দেয়ার পার্টস অফ স্পিচ, মানে অন্যান্য যে অবশিষ্ট ইয়ার থেকে ভিন্ন আছে কোন পার্টস অফ স্পিচের জোড়া, সবাই মানে চারটা অপশন থেকে কে কাক ভিন্ন। আসলে আমরা দেখেছি ABCD ভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে সাজানো, খালি একমাত্র ই ছিল আলাদা, ফেম নাউন আর অ্যাডজেক্টিভ, আর সবাই ছিল ভার্ব অ্যাডজেক্টিভ। সো একটা শব্দ দেখেও পার্টস অফ স্পিচ বলে ফেলতে পারা, এই দক্ষতাও কিন্তু তোমার লাগবে। পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারা তো তুমি শিখলাই, কিন্তু শব্দ দেখে বলে ফেলতে পারা যে এইটা এই পার্টস অফ স্পিচ, এই দক্ষতাও লাগছে, এমন প্রশ্ন হচ্ছে। পরের প্রশ্ন দেখো, সিনোনিম অফ প্যারাডক্স কি? প্যারাডক্সের সিনোনিম চাইছে। প্যারাডক্স ব্যাপারটা কি আসলে সেটা বুঝো। প্যারাডক্স শুনতে কেমন হয়? প্যারাডক্স দেখেছো, জন ডানের একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাতে বলছে, ডেই দ্য শাউট ডাই, মৃত্যু তুমিও একদিন মরবে, মৃত্যু তুমি এত দম্ভ করো না। মানে শুনেই তোমার কাছে একটা বিরোধ মনে হচ্ছে। দেখো পরের লাইন, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড ক্রুয়েল, বলছে আমাকে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, দয়ালু হতে গেলে কিছু ক্ষেত্রে আমাকে নিষ্ঠুর হতে হবে। দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো, তুমি যত শিখছো তত মনে হচ্ছে আরো শিখতে হবে, আরো শিখতে হবে। এদেরকে প্যারাডক্স বলা হয়, একটা বিরোধ। কি বলছে দেখো, মৃত্যু তুমিও মরবে একদিন, এই যে একটা বিরোধ, মৃত্যুকে এই রকম কনসেপ্ট বলতেছে। ফুটবল খেলাতে কি বলা হয়? গতকালকের ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখো, ডিফেন্সিভ কনসেপ্ট না, এটা ফুটবল, মডার্ন ফুটবল এরকম না, বলতেছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্ড, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাকই আবার ডিফেন্স, ডিফেন্সই অ্যাটাক, অ্যাটাকই ডিফেন্স, এই আবার কেমন কথা? এই যে একটা কন্ট্রাডিকশন তৈরি করে। সো প্যারাডক্স শব্দের অর্থ হচ্ছে কন্ট্রাডিকশন। আমরা দেখতে পাচ্ছি একটা, এদেরকে আমরা পিন পয়েন্টিং এরর্স বলি, বুঝছো? 4-5টা জায়গাতে বোল্ড করা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট মানে বিজনেস ফ্যাকাল্টিতে আসেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন আসতেছে না, সো হতে পারে প্রশ্ন।
একটা বাক্যের মধ্যে কোথায় ভুল আছে সেইটা বের করা, এটা কিন্তু খুবই হাই স্কিল ব্যাপার। জোসেফস স্টোরি, বাক্যের সাবজেক্ট, কোনো ভুল নেই, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। জোসেফের গল্প ইজ আ ক্লিনিক্যাল পোর্ট্রেয়াল অফ ম্যান অ্যাজ অ্যান অ্যানিমাল। মানুষকে এমন এক প্রাণী হিসাবে ক্লিনিক্যাল পোর্ট্রেয়াল, চিত্রায়িত করেছে। দেখো, তাহলে এটা হচ্ছে ভার্ব, বিভার্বের পরে নাউন ফ্রেজ মানে অবজেক্টে বসতে পারি, পুরোটাই একটা নাউন ফ্রেজ, কোনো ভুল নেই। আরও যদি ভাঙো, অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ বসবে। এই যে ফ্রেজ দেখে চিনতে পারা, এইটা কিন্তু তোমার লাগবে। এইখানে যদি কেউ শর্টকাট শেখায় গান গেমে, এইসবে অ্যাডমিশন হয় না। ও প্রিভিয়াস প্রশ্নই হয়তো সলভ করতে পারবে, অসম্ভব কাজ। নাউন ফ্রেজ তুমি কিভাবে চিনবা, এটা কিন্তু চেনার উচিত। তুমি এইচএসসি শেষ করেছো মানে ফ্লোচার্ট লিখেছো, ফ্লোচার্ট যারা লিখেছে বুঝে, ফ্লোচার্ট সম্পর্কে যাদের ধারণা আছে, তারা নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখলেই চিনে। যদি ধারণা না থাকে, ভাজুং ভুজুং শিখে আসো, তাহলে সে দেখেই নাউন ফ্রেজ চিনবে না, তার ব্যাকরণ জানতে হবে। এবং ট্র্যাপড, এই মানুষ প্রাণী হিসাবে এমনভাবে জোসেফের গল্পেতে তুলে ধরা হয়েছে, মানুষ সবসময় ফেয়ার অ্যান্ড হাঙ্গার, ভয় আর ক্ষুধা মধ্যে বন্দী। এবং আমরা এই পর্যন্ত কোনো ভুল পাইনি, আমাদের কাছে একটা অপশন আছে। দেখো বলছে ফেয়ার, হাঙ্গার, পোভার্টি, ডিজিজ, লাভ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে তুমি আর্টিকেল দি ব্যবহার করবা না। এটাই এই কারণেই পুরোটাই দেওয়া রয়েছে। এরা যখন জেনারেল মিনিংয়ে ব্যবহৃত হয়, এদের আগে আর্টিকেল দি বসে না। এখানে ফেয়ার এবং হাঙ্গার কোনো নির্দিষ্ট ভয় বা নির্দিষ্ট ক্ষুধা নয়, বরং মানুষের মৌলিক প্রবৃত্তিকে তুলে ধরেছে। ভয় পাচ্ছে, ক্ষুধা লাগছে এমন না, মানুষের ইন্দ্রিয়কে তুলে ধরেছে। তখন তো অ্যাবস্ট্রাক্ট, আর অ্যাবস্ট্রাক্টের আগে আর্টিকেল দি বসবে না। এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2012-13 সেশনের প্রশ্ন। আমি চেষ্টা করেছি পুরোটাই, যদিও আজকে আমি মানসিকভাবে খুব বিধ্বস্ত, এবং ওয়ার্ল্ড কাপে আমাদের ব্যর্থতার জন্য, যদিও ব্যর্থ না, গত 12 বছরে আমরা 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি, 5টা কোপা ফাইনাল খেলেছি, আমরা রাজা আসলে, যদিও তারপরেও রাজ্যের কিছু অংশে ভাঙন ধরেছে। সো ঠিক হয়ে যাবে সব কিছু। আবার ভালো থাকবা, দেখা হচ্ছে অ্যাডমিশনের ক্লাসগুলোতে, এবং আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আমরা সব সময় ফিরে আসব, এবং মানুষের আসলে আমরা দেখাবো যে আমরাও আসলে তোমার শিক্ষা জীবনের যত না পাওয়া, যত ব্যর্থতা, সব তুমি ঢেকে দিতে পারো একটা ভালো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্যে দিয়ে। সো এইটা মাথায় রাখতেই হবে আসলে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।